আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন নিয়ে অনেক চিন্তিত, তাই না? কারণ এমসিকিউ তো প্র্যাকটিস করার অনেক কিছু আছে, তারপর কোন ওয়েতে তোমরা আগাবা সেগুলো অনেক গাইডলাইনও কিন্তু আছে। বাট রিটেন নিয়ে কেন জানি কন্টেন্ট আমাদের অনলাইনে একটু কম। আজকে আমরা আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সের রিটেন নিয়ে। তো অলরেডি অন্যান্য সাবজেক্টে কিন্তু ক্লাসগুলো তোমরা পেয়ে গেছো। আজকের ক্লাসে আমরা ভেক্টর নিয়ে শুরু করতে যাচ্ছি। তো ভেক্টরের মধ্যে আছে মোটামুটি অনেকগুলো টপিকে আছে, তো যেগুলো ডিউ রিটেন আসতে পারে এরকম সব কটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করে ফেলি। প্রথমত হচ্ছে টাইপ 1, সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি, যে তুমি একটা লব্ধি নির্ণয় করতে পারো কোন কোন ওয়েতে, সেগুলো আমরা দেখবো। বিভিন্ন ধরনের সিনারি থাকবে, বিভিন্ন ধরনের ম্যাথ থাকবে। তো লব্ধির বেসিক যে ফর্মুলা আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা এবং tan থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এগুলো তোমরা সবাই পারো। তো আজকের ক্লাসে তো আমরা সূত্রে মানে বেসিক দেখাবো না, আজকের ক্লাসে আমরা ম্যাথ দেখবো, যে সকল ম্যাথগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে আসতে পারে, রিটেন স্ট্যান্ডার্ড কোশ্চেন। দেখো ভাইয়া, রিটেন স্ট্যান্ডার্ড প্রথম যে কোশ্চেনটা, যে দুটি ভেক্টর এ ও বি যথাক্রমে পূর্ব ও দক্ষিণ দিকে ক্রিয়াশীল, এদের মান হচ্ছে 4a এবং 3a। তো এ ভেক্টর এবং বি ভেক্টর, এটাকে যদি আমরা মাইনাস করি, হ্যাঁ, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান এবং অভিমুখ বের করো। হ্যাঁ, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টর আকারে। তো প্রথমত আগে তোমাকে একটা চিত্র আঁকা আঁকতে হবে, ঠিক আছে? তো পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে না, এইভাবে তোমরা আগে আঁকা নিবা। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে একটু ভালো মতো দেখাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই যে দেখো, এখানটাতে কি করবা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটাকে দিয়ে নিবে। হ্যাঁ, এই যে এইভাবে। তো এটা তো আমরা জানি দক্ষিণ। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশ ম্যাপ অনুযায়ী যদি আঁকি, এটা হয় দক্ষিণ, এটা হয় উত্তর, এটা হয়ে থাকে পশ্চিম। পশ্চিমবঙ্গটা এই পাশে অবস্থিত, আর ওই পাশে কত হবে, পূর্ব। তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে দেওয়ার পর তোমার কাজ হলো বসায় দেওয়া ভ্যালুগুলা। হ্যাঁ, এ অবস্থিত হচ্ছে পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে কি কাজ করবা, পূর্ব দিকে হচ্ছে এ যাবে এবং তার ভ্যালুটা হবে 4a, এবং তার ভ্যালুটা হবে 4a। আর বি কোথায় যাবে, দক্ষিণ দিকে, এবং তার ভ্যালুটা হবে 3a। এই জায়গাটা সে যাবে, তার ভ্যালুটা হবে 3a। এবং প্রশ্নে কি বলছে, এই যে দুইটার আমরা মান যেহেতু জানি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করতে হবে। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর জিনিসটা আসলে কি, জিনিসটা মানে হচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, তাই না? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বি ভেক্টরটাকে তোমার উল্টায় দিতে হবে, ঠিক আছে? তো বি ভেক্টরটা আমাদের কোনটা ছিল, দক্ষিণ দিকে যেটা ছিল, সেটাকে আমরা এখন উল্টায় দিব। হ্যাঁ, এটাকে আমরা এখন উল্টায় দিলে সেটা কিন্তু এখানে চলে যাচ্ছে। সো মাইনাস বি ভেক্টরটা হচ্ছে উপরের দিকে, আর এ ভেক্টরটা হচ্ছে তোমার ডান দিকে। এই দুটো ভেক্টরকে এখন আমরা কি করব, প্লাস করব। এই দুটো ভেক্টরকে দেখো, এই ভেক্টরটা কাজ করতেছে এই বরাবর, হ্যাঁ, এবং মাইনাস বি ভেক্টরটা কাজ করতেছে উপর বরাবর। এই দুইটা ভেক্টরকে আমরা প্লাস করব। দুইটা ভেক্টরকে প্লাস করা মানে কি, দুইটা ভেক্টরকে প্লাস করা মানে হচ্ছে লব্ধি নির্ণয়, ঠিক আছে? সো আমরা দুইটা ভেক্টরকে প্লাস করব যে কথা, আর দুইটা ভেক্টর আমরা লব্ধি আর নির্ণয় করব, একই কথা। শুরু করা যাক লব্ধি আর নির্ণয়। তো ফর্মুলা তোমরা সবাই পারো, যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো এখানে আমাদের পি এর মান কত, 4a, এটাই আমাদের পি। হ্যাঁ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ এর মান কত, এটার ভ্যালুটা 3a ছিল। হ্যাঁ, এখানেও 3 থাকবে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেলেও মানের কিন্তু পরিবর্তন হয় না। তাহলে কি হবে, 3a হবে, ওকে, প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন আলফার মান মানে কি, আলফা হচ্ছে যে দুটো ভেক্টর আমরা লব্ধি নির্ণয় করতেছি তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, cos 90 ডিগ্রি। ওকে, এরপর হচ্ছে 4a কে যদি স্কয়ার করি 16a স্কয়ার, 3a কে স্কয়ার করলে 9a স্কয়ার, এবং cos 90 মান 0, সো এটা চলে যাবে। তো 16 আর 9 যদি আমরা অ্যাড করি 25 হয়, সো 25a স্কয়ার, উপরে রুট হয়ে যাচ্ছে, এটাকে আমরা স্কয়ার রুট করে ফেলে আনসারটা হয় 5a। সো দ্য কারেক্ট আনসার ইজ 5a, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লব্ধির মান। আর যদি দিক নির্ণয় করতে বলে, দেখো প্রশ্নে কিন্তু দিক অভিমুখ নির্ণয় করতে বলছে, অভিমুখ মানে হচ্ছে দিক। যদি দিক নির্ণয় করতে বলে তাহলে যে tan থিটার যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো tan থিটার ফর্মুলা সবাই আমরা পারি, tan থিটা সমান সমান, এখানে খেয়াল করে দেখো, কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, এই ফর্মুলা বসাই দিলে হয়ে যায়, ঠিক আছে? উপরে হচ্ছে কিউ সাইন আলফা, আর নিচে কি হবে, পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এখন কথা হইতেছে ভাইয়া পি কোনটা কিউ কোনটা, আগেই বলছি এটা পি এটা কিউ। হ্যাঁ, লব্ধি হচ্ছে আমি পি এর সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি থিটা, এই অ্যাঙ্গেলটাই বের করতেছি। তো কিউর ভ্যালুটা হচ্ছে কত, 3a। হ্যাঁ, তাহলে 3a ইনটু সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর নিচে কি হবে, পি এর মান হচ্ছে 4a প্লাস কিউ এর মান হচ্ছে 3a cos 90 ডিগ্রি। তোমরা সবাই জানো cos 90 মান 0, সো এই পার্টটুকু কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর sin 90 মান কিন্তু 1, এবং ওই পার্টটুকু থেকে যাবে। সো উপরে হবে 3a এবং নিচে হবে 4a। যদি আমরা কেটে দিই তাহলে কি পাচ্ছি, থিটা সমান সমান tan ইনভার্স 3/4। কারণ এই মানটা তো ভাই তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না, এবং যেহেতু তোমাদের ক্যালকুলেটর নাই, তাহলে ইন দ্যাট কেস কি করা উচিত, এইভাবে আনসার লিখে দেওয়া উচিত। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা,
এখন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা হলো যে দুটি বল পরস্পর এক সমকোণে ক্রিয়া করলে তাদের লব্ধিটা হবে √13 এবং তারা যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তাহলে লব্ধিটা হবে √7। এখন কোশ্চেন হচ্ছে বল দ্বয়ের মান নির্ণয় করো। তো কিছু কিছু ম্যাথ থাকবে দেখলে বোঝা যায় এগুলো একটু বড় ম্যাথ। তো ওই সকল ম্যাথগুলো কি করো, মাঝখানে একটা দাগ টেনে নিবা, কারণ তোমার কিন্তু পেজ থাকবে লিমিটেড পেজের মধ্যে যেহেতু সব ম্যাথ করতে হবে। ফার্স্ট অফ অল দুইটা বল বলছে, তুমি দুইটা বল মনে মনে পি এবং কিউ ধরে নাও। তো ওই দুইটা বলের সমকোণে কাজ করতেছে, তার মানে আলফার মানটা 90 ডিগ্রি এবং তাদের লব্ধির মান আর এর মানটা হচ্ছে √13। তাহলে আমরা লব্ধির যে ফর্মুলা আছে, হ্যাঁ, যে আর এর যে ফর্মুলা সেটার মধ্যে এটা বসাই দিতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ফর্মুলাটা হচ্ছে আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো আর আমরা তো জানি √13, তো √13 কে স্কয়ার করে দিব, তাহলে √13 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু জানি না, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ এর মান কিন্তু জানি 90 ডিগ্রি, এই যে প্রশ্ন বলে দিয়েছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তার কত হবে 13 সমান সমান পি এর ভ্যালু কিন্তু আমাদের জানা নাই, কিউ এর ভ্যালু কিন্তু আমাদের জানা নাই, আর এই পার্ট পুরোটুকু ভ্যানিশ হয়ে যাবে কারণ cos 90 মান 0। সো আমরা এক নং সমীকরণ পেয়ে গেলাম। পরবর্তীতে কি বলছে, তারা 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, অর্থাৎ এটা সেকেন্ড সিনারি। এতক্ষণ ছিল ফার্স্ট সিনারি, এখন আমরা সেকেন্ড সিনারি দিয়ে কাজ করব 120 ডিগ্রি। ওকে, তো আলফা মান 120 ডিগ্রি হলে কি হবে, আলফা মান 120 ডিগ্রি হলে লব্ধি হয়ে যায় √7, অর্থাৎ একই সূত্র হবে, শুধু √13 এর জায়গায় কি হবে √7। তাহলে এইভাবে লিখবা আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হলে তো √7 কে স্কোয়ার করে দিবা, √7 এর স্কোয়ার সমান সমান আগের মতো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos, এখন কিন্তু 120 ডিগ্রি, ঠিক আছে। এবং তোমার অবশ্যই এটা মুখস্থ আছে বা থাকা উচিত যে cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তাহলে এখানে √7 কে স্কোয়ার করলে 7 হয়, ঠিক আছে। তারপর এখানে দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা -1/2, তো -1/2 এর যে নিচে 2 আর এখানে 2 কাটাকাটি চলে যায়, হ্যাঁ। তারপরে কি -1/2, মাইনাস ছিল একটা, সো এখানে একটা মাইনাস থাকবে, হ্যাঁ, আর এখানে পি কিউ ছিল, পি কিউ থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ভ্যালু তো আমরা জানি, এই ভ্যালুটা কি করব, এইখানটাতে বসাই দিব, হ্যাঁ। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ভ্যালুটা হচ্ছে 13, এখানে 13 বসাই দিলে পি কিউ এর ভ্যালুটা বের হয়ে যায়, সো পি কিউ ইজ ইকুয়াল টু 6। এখন এখান থেকে যে কোনো একটার মান তুমি কি করবা, ওই যে এক নঙ্গে বসাই দিবা। তো এক নঙ্গে যদি আমরা বসাই দিই, দেখো তো কি আসে, এই যে পি স্কোয়ার আছে, তো পি এর জায়গায় আমরা বসাই দিব কত, যে এখানে যেহেতু পি কিউ ইজ ইকুয়াল টু 6, সো কিউ ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই পি। ওকে, সো আমরা যে কোনো এক নঙ্গের মধ্যে এক নঙ্গে যে কোনো একটার মধ্যে বসাই দিব যে 30 সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় কত বসাই দিব 6 ডিভাইডেড বাই পি। ওকে, তাহলে থাকতেছে হচ্ছে 13 ইজ ইকুয়াল টু, যদি আমরা লসাগু নিয়ে নিই, পি স্কোয়ার এখানে কত থাকবে পি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, পি স্কোয়ার এখানে পি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, উপরে 6 স্কোয়ার আছে অর্থাৎ 36। তারপরে যদি আমরা কোনাকুনি গুণ করি, পি টু দি পাওয়ার 4 প্লাস 36 ইজ ইকুয়াল টু 13 পি স্কোয়ার, আর পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। ওকে, আশা করি এতটুকু পুরোপুরি ক্লিয়ার। এখন 36 কে যদি তুমি ভাঙাও 4 নং 36 দিয়ে কিন্তু হয়ে যায়, তাই না। তো পি টু দি পাওয়ার 4 মাইনাস 9 পি স্কোয়ার মাইনাস 4 পি স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। পি স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 9, আবার এখানে পি স্কোয়ার মাইনাস 9 আর এখানে হবে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর পি ইকুয়াল টু প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস কত আসতেছে 3 আসতেছে, ঠিক আছে। এখন একটা খেয়াল করে দেখো, পি এর মান কি নেগেটিভ হতে পারে, এখানে একটু ভাবো তো। পি এর মান, পি এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না, কারণ হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো তো পজিটিভ ভ্যালু, ঠিক আছে। সো তোমার প্লাস মাইনাস দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, তুমি শুধুমাত্র 3 লিখে দিতে পারো। ওকে, আর কিউ এর ভ্যালুটা তোমার কত হবে, সেম ভাবে মানে পি এর ভ্যালু কিন্তু দুই রকম বের হবে, একটা হচ্ছে 3 আর একটা হবে গিয়ে তোমার 2, একটা হবে 3 একটা হবে গিয়ে 2। কিভাবে, যে পি স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 বা পি ইকুয়াল টু 2। এখন পি এর ভ্যালু যদি 3 হয় তাহলে তখন কিউ এর ভ্যালু কত হবে, তখন খেয়াল করে দেখো, পি এর ভ্যালু যখন 3 তখন কিউ এর ভ্যালু হবে 6 ডিভাইড বাই 3 মানে 2। আবার পি এর ভ্যালু যখন 2, পি এর ভ্যালু যখন 2 তখন কিউ এর ভ্যালু হচ্ছে 3। তার মানে 3 2 আসতেছে, আবার 2 3 আসতেছে। সো আলটিমেটলি आंसर কি 2,3। মানে প্রথম বলটাকে যদি তুমি পি নাম দাও তাহলে উত্তর হবে 3,2, আর যদি তুমি কিউ নাম দাও তখন উত্তর হবে 2,3। একই তো বলদ্বয়, তাহলে হবে 2,3। তাহলে आंसरটা এভাবে লিখবা, বলদ্বয় কত 2,3 নিউটন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের आंसर। আমাদের পরবর্তী যে ম্যাথটা কি বলা হয়েছে দেখো, এফ মানের একটি বলকে দুটি অংশে বিশ্লেষণ করলে একটি অংশ যদি বলটি সমমানের হয়, হ্যাঁ, এবং এর সাথে সমকোণ উৎপন্ন করে। খেয়াল করে দেখো, তোমার কাছে একটা বল আছে, ধরা যাক এই বলটা হচ্ছে এফ, হ্যাঁ, এটাকে তুমি দুইটা ভাগে ভাগ করবা, বলে নাই যে তারা পরস্পর লম্ব হবে।
তো তুমি দুটো যে কোনো দিকে ভাগ করো, ধরো তুমি একটা ভাগ করলে এইদিকে আর একটা ভাগ করলে এইদিকে, অবশ্যই দুটো আলাদা আলাদা দিক হইতে হবে। তো এমন ভাবে ভাগ করতে বলছে যে এই দুজনের মধ্যে কোনো রিলেশন দেওয়া নাই কত ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু এটার সাথে এটার একটা রিলেশন দেওয়া আছে। কি দেওয়া আছে? 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এফ এর সাথে তুমি যে দুইটা ভাগে ভাগ করবা যে কোনো একটা 90 ডিগ্রি রাখা লাগবে, এটার সাথে এটা 90 ডিগ্রি রাখলেও চলবে অথবা এটার সাথে এটা রাখলেও চলবে। ঠিক আছে, আমি ধরো সহজভাবে করার জন্য আমি কি এইটার সাথে 90 ডিগ্রি ধরতেছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এফ, এইটা হচ্ছে এফ এক্স, আর এটা তোমার ধরো অন্য একটা ভ্যালু এফ ওয়াই। হ্যাঁ, বা এফ ওয়াই না দিয়ে তুমি অন্য কোনো নামও দিতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এখানে নাম দিতে পারো হচ্ছে পি, এটা নাম দিতে পারো কিউ। ঠিক আছে, কিন্তু এইটাকে তোমাকে 90 ডিগ্রি বলতে হবে। তারপর কি বলছে? অপর অংশটির মান ও দিক নির্ণয় করো। এখানে কিন্তু বলা আছে যে এই একটি অংশ যদি বলটি সমমানের হয়, অর্থাৎ এইটা এবং এটা পরস্পর সমান, এফ এবং পি পরস্পর সমান, এটা কিন্তু বলে দিছে। ঠিক আছে, এফ এবং পি পরস্পর সমান। তাহলে আমরা যদি ম্যাথটা সলভ শুরু করি, ওই যে লব্ধির ফর্মুলা দিয়ে অঙ্কটা করবো। এটাই এফটাই হচ্ছে আমাদের লব্ধি। লব্ধির ফর্মুলা কি ছিল? যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আলফার মান কিন্তু আমরা জানি না, কিন্তু খেয়াল করে দেখো আমরা কিন্তু 90 ডিগ্রি যে থিটার মানটা কিন্তু আমাদের জানা আছে। তো এটা থেকে তুমি আসলে কোনোভাবেই এই কিউ এর ভ্যালুটা তুমি বের করতে পারবে না, কারণ তোমার এখানে কয়েকটা জিনিস আননোন। এখানে আলফা আননোন, এখানে তোমার আলফাটা আননোন। হ্যাঁ, তোমরা সবাই এইভাবে ম্যাথ শুরু করা জানি, দেখাচ্ছি যে এভাবে করলে যে হবে না। আলফা তোমার আননোন, কিউ তোমার আননোন, তাহলে এই একটি ইকুয়েশনে দুইটা আননোন থাকলে সেটা ম্যাথ করা যায় না। তাহলে কি করা উচিত? তাহলে হচ্ছে একটু ভিন্ন অ্যাপ্রোচ আগানো উচিত। যেহেতু এটা একটা সমকোণ ত্রিভুজ, তুমি একটা কাজ করতে পারো, এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে তুমি এই পাশ থেকে এই পাশে শিফট করো। যে কোনো একটা ভেক্টরকে মান এবং দিককে যদি তুমি সেম রাখো তাহলে তাকে শিফট করা যায়। তাহলে এটাকে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে, তাই না? এই ত্রিভুজে আমাদের অতিভুজটা কি হবে? কিউ, তাই না? তাহলে কিউ হচ্ছে আমাদের অতিভুজ। আর ভূমিটা কি? ভূমি হচ্ছে গিয়ে পি। লম্বটা কি? লম্বটাও পি, কারণ এফ এবং পি পরস্পর সমান। ওকে, তাহলে এই ত্রিভুজে তুমি এখন পিথাগোরাস অ্যাপ্লাই করবা। তো পিথাগোরাস সাহেব কি বলে গেছেন? উনি বলছেন যে অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা কিউ স্কোয়ার সমান সমান 2p স্কোয়ার। তো পি কে তো আমরা এফ বলতে পারি, তাই না? প্রশ্নই তো এটা ছিল, এফ এবং পি পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পারি? যে 2f স্কোয়ার। সুতরাং কিউ সমান সমান √2 ইন্টু এফ, এইটা আমাদের কারেক্ট আনসার। অনেকে বলতে পারে কেন ভাই আপনি √2 ইন্টু কিউ তো লিখতে পারতেন। আসলে হয়েছে কি, প্রশ্ন যেভাবে দেয় সবসময় সেভাবে উত্তর করতে হয়। প্রশ্নে কোনো পি বলতে কিছু ছিল না, আমরা ধরে নিয়েছিলাম যে এটা পি, কিন্তু প্রশ্নে এফ বলতে একটা টার্ম দেওয়া আছে। হ্যাঁ, উদ্দীপকের টার্মটা দেওয়া থাকা লাগবে, আমাদের এফ বলতে একটা টার্ম আছে। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার। এখন দিক নির্ণয় করতে বলছে, একই তো, ওই যে আমরা যেহেতু জানি একটা সমকোণ ত্রিভুজের টেরা লম্বা ভূত, হ্যাঁ, ট্যান থেটা, হ্যাঁ, টেরা লম্বা ভূত, লম্বটা হচ্ছে কি তোমার পি, আর ভূত ভূমি, ভূমি হচ্ছে গিয়ে পি। ক্লিয়ার? লম্বটাও পি, ভূমিটাও পি, তাহলে আরামসে আমরা 1 লিখতে পারি। সুতরাং থেটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো দ্য কারেক্ট আনসার ইজ 45 ডিগ্রি। ওকে, তো 45 ডিগ্রি হচ্ছে এই যে এই ভ্যালুটা, দাঁড়াও এখানে এটাকে আনসার লেখা যাবে না। 45 ডিগ্রি হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটাতে 45 ডিগ্রি। বাট তোমার তো দরকার হচ্ছে আলফা। তোমার কি দরকার দেখো তো? তোমার হচ্ছে আলফা, তোমার লাগবে হচ্ছে পুরাটা। তোমার লাগবে এই পুরাটা, এই পুরোটা লাগবে। তো তুমি বের করছো এতটুকু, তোমার লাগবে এতটুকু। তো এতটুকু কি? এতটুকু হচ্ছে 180 থেকে বিয়োগ করলে তো হয়ে যায়, তাই না? 180 মাইনাস 45 কিভাবে বের করছি এটা দেখাই। তো এইটা যদি 45 হয় তাহলে তোমাদের এইটাও কত হবে? 45 হবে। ক্লিয়ার? কারণ কি? কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা এবং এই দুটো পরস্পর সমান্তরাল। দুটো যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা তারা পরস্পর সমান হবে। হ্যাঁ, এটা 45 বলে এটাও 45 হবে। তো এটা 45 বলে আমার এই পুরো মানটা কত হবে? আমার পুরো মানটা হবে গিয়ে 180 মাইনাস 45। সো এখানে যে থিটাটা, এটাকে থিটা 1 নাম দেওয়া উচিত। হ্যাঁ, অরিজিনাল যেটা আমরা সেটাকে আলফা নাম দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিটা না, এটা থিটা 1। আর এতটুকু হচ্ছে আমাদের আলফা। আলফা সমান সমান কত দাঁড়াচ্ছে? আলফা সমান সমান হবে গিয়ে তোমার 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, আমি সহজভাবে ত্রিভুজ দিয়ে করছি, তো এর জন্য অঙ্কটা এইভাবে হয়েছে। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এই ম্যাথটা। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, যে দুটি বলের বৃহত্তম লব্ধি হচ্ছে 7 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 1 নিউটন। বল দুটি পরস্পর সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? খুবই সহজ প্রশ্ন। বৃহত্তম লব্ধি, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে পি প্লাস কিউ। বৃহত্তম লব্ধি এই শব্দটার অর্থই হচ্ছে পি প্লাস কিউ। তোমরা সবাই জানো আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ। পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে 7 এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে পি মাইনাস কিউ, এই ভ্যালুটা হচ্ছে 1। এখন দুইটাকে কি করবে? যোগ করবা। তো দুইটা যোগ করলে হবে 8। হ্যাঁ, 2p is equal to 8 or p is equal to 4। আবার যদি তুমি দুইটাকে বিয়োগ করো তাহলে কত হবে? 2q সমান সমান 7 minus 1 করলে 6
or q is equal to 3। সো তুমি p এর ভ্যালু জানো, q এর ভ্যালু জানো। এখন কি বলা হয়েছে যে বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করে। তুমি p জানো, q জানো এবং আলফার মানও তোমার জানা আছে 90 ডিগ্রি। তাহলে এখন কি করা উচিত? এখন আর এর মানটা বের করে ফেলা উচিত, তাই না? আর এগুলো রুট ওভার কি হবে p স্কয়ার, p এর ভ্যালু 4, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে 16 প্লাস 9, এটাকে আবার রুট করে দিলে 5 হয়। ঠিক আছে, সো উত্তরটা কি হবে 5 নিউটন। সো দ্য কারেক্ট আনসার ইজ 5 নিউটন। ওকে, সহজ একটা ম্যাথ ছিল। এটা কোথায় আসে? রাজশাহী ইউনিভার্সিটি 2019-20 সালে আসছে। এবার বুটেক্স একটা প্রশ্ন দেখো, যদি আর ইকুয়াল টু বিটি স্কয়ার আই প্লাস সিটি কিউব জে হয়, তাহলে যেখানে বি ও সি ধনাত্মক ধ্রুবক, কখন বেগ ভেক্টর এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে বেগ। তো চলো আমরা শুরু করে ফেলি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কখন থাকবে? আমরা মাঝখানে অবশ্যই আগে দাগ টেনে নিব। তো ফার্স্ট অফ অল এটা আর দিয়ে দিছে, কিন্তু স্যারে যে প্রশ্নে বলছে এখানে বেগ, দুইটা কি আলাদা আলাদা জিনিস। একটা বেগ আর একটা হচ্ছে সরণ। সরণ থেকে বেগ বের করা তো খুবই সহজ, কিচ্ছু না, খালি ডিফারেন্সিয়েট করে দিতে হয়। ঠিক আছে, সরণকে ডিফারেন্সিয়েট করে বেগ পাওয়া যায়। তাহলে আমরা শুরু করে ফেলি যে বেগ ভি, বেগটা হচ্ছে কি আমাদের ভি ভেক্টর, এটা সমান সমান কত হবে? এটাকে ডিফারেন্সিয়েট করবে, হ্যাঁ, ডি ডি ডিটি অফ আর ভেক্টর বা ডি ডিটি অফ কত বিটি স্কয়ার আই প্লাস সি টি কিউব জে। এখন এটা ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো, বি টি স্কয়ার মানে বি কে বি এর মতো রাখবা, টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2t হয়, টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2t হয়, তাহলে 2 লিখবা, টি লিখবা, ও পাশে কিন্তু একটা আই ছিল, আই থেকে যাবে, প্লাস সি টি কিউব কে আবার ডিফারেন্সিয়েট করবা, হ্যাঁ এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে রাখবা, সি সি এর মতো থাকবে, টি কিউব কে ডিফারেন্সিয়েট করলে হয় 3t স্কয়ার, পাশে একটা জে থাকবে। সো এর মাধ্যমে কিন্তু আমাদের ভি ভেক্টর বের করা শেষ। এখন হইছে কি, এই ভেক্টরটা আবার দিয়ে দিছে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এক্স এবং ওয়াই এর সাথে 45 ডিগ্রি, মানে এটা যদি আমাদের ভেক্টর ভি হয় তাহলে ভি এক্স কি হবে, ভি ওয়াই কি হবে সেটা আমরা জানি। ভি এক্স টা হবে, এটা যেহেতু 45 ডিগ্রি, ভি এক্স টা হবে কত, ভি কস 45 ডিগ্রি। ঠিক আছে, আর এটা কত হবে, ভি সাইন 45 ডিগ্রি। সো আমরা কিন্তু আরামসে এই ভেক্টরটাকে প্রকাশ করে ফেলতে পারতেছি, হ্যাঁ, যে ভি কস 45 ডিগ্রি আই প্লাস ভি সাইন 45 ডিগ্রি জে। তাহলে 45 ডিগ্রি মান আমরা সবাই জানি, cos 45 মান 1/√2, তার মানে v ডিভাইডেড বাই √2 i প্লাস v ডিভাইডেড বাই √2 j। এখন একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এই যে দুটো ইকুয়েশন আমি লিখলাম, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন তো সেম জিনিস, তাই না? সেম ইকুয়েশনই তো। তাহলে কি করা উচিত? তোমাকে এখন সমতা করা উচিত, হ্যাঁ, এটাকে আমরা বলি সহগ সমীকৃত। এখানে সহগ সমীকৃত মানে কি, এখানে আয় সহগ যায়, এখানে আয় সহগ তা সমান হবে, এই দুইটাকে পরস্পর সমান লিখবো, কারণ কি বাম পাশ বাম পাশ সমান, এর জন্য। তাহলে আমরা এইভাবে লিখবো, সুতরাং 2bt ইজ ইকুয়াল টু কত হবে, v ডিভাইডেড বাই √2। এই যে এই পার্টটুকু আর এই পার্টটুকু পরস্পর সমান। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখন কি জিনিস দাঁড়াচ্ছে, এই তুমি কিন্তু আচ্ছা তোমার কাজ কি, তোমার কাজ হইতেছে গিয়ে টি এর ভ্যালুটা নির্ণয় করা। ঠিক আছে, এখানে বলছে কখন বেগ ভেক্টর এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। খেয়াল করে দেখো, এই দুটো কিন্তু আবার পরস্পর সমান, এই দুটো মান কিন্তু পরস্পর সমান। কিভাবে? ভি কস 45 মানে কত, ভি বাই √2, আবার এটাও কত, ভি বাই √2। এখন খেয়াল করে দেখছো দুইটা কিন্তু আবার পরস্পর সমান, ভি এক্স এর ভ্যালু এবং ভি ওয়াই এর ভ্যালু দুইটাই পরস্পর সমান, অর্থাৎ এইটা এটা আবার পরস্পর সমান। ঠিক আছে, আমি কিন্তু লিখছি এইটা এটা সমান, ঠিক আছে, আবার এইটা এটা সমান, এর জন্য এইটা ওইটা সমান। ক্লিয়ার? আবার বলি, সেটা হচ্ছে আমি লিখছি কি এইটা এটা সমান, তাই না? আবার খেয়াল করে দেখো, এইটা এটাও কিন্তু পরস্পর সমান, আবার এইটা এটা পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি, এটা এটা সমান। ওকে, আর যদি ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাও, দেখা দিচ্ছি। ম্যাথমেটিক্যালি প্রুফ হচ্ছে যে এইটা এটা তো পরস্পর সমান, তাই না? তার মানে 3ct স্কয়ার সমান সমান কত হবে, v বাই √2। দেখো রাইট সাইড সেম, লেফট সাইড সেম হবে। ওকে, তাহলে আমরা যদি লেফট সাইড সেম লিখি, 2bt ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো 3ct স্কয়ার। 30 এর মান চাইছে, তাহলে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে 3ct স্কয়ার মাইনাস 2bt ইজ ইকুয়াল টু 0। t যদি কমন নেই তাহলে কত দাঁড়ায়, 3ct মাইনাস 2b ইকুয়াল টু 0। অতএব t এর মান 0 এবং আরেকটা বের কি হচ্ছে, t ইকুয়াল টু 2b বাই 3c। তাহলে t এর মান এত হলে আমরা বলতে পারবো যে এই কন্ডিশনটা সত্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অমিত একটি মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়, অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়, অমিতের সরণ ভেক্টরের মান ও দিকটা কত? সো ওই যে তো দক্ষিণ পূর্ব পশ্চিমাকে আঁকতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল কোন দিকে যাচ্ছে, দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে আমাদের দক্ষিণ আর এটা হচ্ছে আমাদের পূর্ব। আর দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি, তার মানে দক্ষিণ থেকে তুমি পূর্ব দিকে 30 ডিগ্রি যাবা। এই দেখো, দক্ষিণ থেকে পূর্বের দিকে যাবা, দক্ষিণ থেকে পূর্বের দিকে যাবা 30 ডিগ্রি কোণে। ওকে, তো এই ভ্যালুটা কত হবে, 250 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে সে এখানে আসছে এবং সেটা হচ্ছে 250।
অথবা দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে যায়। তো এখন সে কোন জায়গায় আছে? এখন সে দেওয়া আছে এই জায়গাটা, সে দাঁড়ায় আছে, ঠিক আছে? তাহলে তার এক্সিস এখন এরকম হয়ে যাবে। এখন তার এক্সিসটা এরকম, তো সে এখন কোন দিকে যাচ্ছে? দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার। দক্ষিণ পশ্চিম কোন দিকে খেয়াল করে দেখো, এটা অনুযায়ী দক্ষিণ পশ্চিম। আমি একটু আরেকটু সুন্দর করে আঁকি। এই যে তার অবস্থান এখন এই জায়গাটা, এটা এখন তার এক্সিস। দক্ষিণ পশ্চিম, এটা ছিল আমাদের দক্ষিণ, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম। দক্ষিণ পশ্চিম থেকে 30 ডিগ্রি গেছে, মানে এই বরাবর গেছে, এবং এই ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো সেইখানে কতটুকু গেছে? আবার আগের মতো 250 মিটারই গেছে। তাহলে বুঝেই তো যেতেছে 250 মিটার গেলে তো সে আবার এই সরলরেখার মধ্যে তো ব্যাক করবে, তাই না? কারণ এখানে যেহেতু 250 হয়েছে, তাহলে এখানেও তো 250 হবে, তাই না? আচ্ছা, আমরা তারপরও এখানে যদি এইভাবে আঁকি, খেয়াল করো, এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। এর জন্য দেখো এটা সমান হয়ে গেছে। এর জন্য আমরা বলতে পারবো যে সে আবার আগে সরলরেখায় ব্যাক করবে। অর্থাৎ সে যে আসবে, এই যে সে যে আসছে, এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা পরস্পর সমান। এখন স্যারের প্রশ্নে কি চাইছে? স্যারের প্রশ্নে চাইছে যে সরণ ভেক্টরের মান ও দিকটা কত। অর্থাৎ আহ তার সরণ ভেক্টর কোনটা, খেয়াল করে দেখো, তার জার্নিটাকে এরকম হচ্ছে। তার জার্নি হচ্ছে সে এখান থেকে এখানে আসছে একবার, এখান থেকে এখানে আসছে। নাম যদি দিয়ে দিই, এটার নাম দিলাম হচ্ছে তোমার ও ভেক্টর। হ্যাঁ, ও বিন্দু। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। ঠিক আছে? এখন সে প্রথমে ও থেকে এ তে আসছে, তারপর এ থেকে বি তে আসে। তাহলে তার সরণ কোনটা আসছে? তার সরণ হয়েছে ও থেকে বি। ক্লিয়ার? তাহলে তার সরণ হয়েছে ও থেকে বি। তো ফার্স্ট অফ অল, এইটা যদি 250 হয়, এটা যদি 250 হয়, তোমার কাজ হইলো এই পুরো দূরত্বটা বের করে নেওয়া। এই পুরো দূরত্ব ও বির মান, এটা বের করা কি খুব কঠিন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। তুমি তো অ্যাঙ্গেল জানো, হ্যাঁ, তুমি তো এই অ্যাঙ্গেল তোমার জানা আছে, তাহলে এখানে তুমি একটা যে ত্রিভুজ আঁকো, এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে জানা, হ্যাঁ। এটাকে তুমি মনে মনে হচ্ছে ডি বিন্দু নাম দাও, হ্যাঁ। তাহলে ত্রিভুজ ও এ ডি তে, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও এ ডি এ, তোমার কার ভ্যালুটা লাগবে? তোমার লাগবে ভূমিটা লাগবে, ঠিক আছে? তাহলে ওডি, ওডি সমান সমান, তো জানা আছে তোমার অতিভুজ জানা আছে আর অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে অতিভুজ এবং ভূমির সাথে তাহলে কার সম্পর্ক? অবলে ভূততি, তাহলে কস থিটা সম্পর্ক। তাহলে ওডির ভ্যালুটা তুমি বের করবা, হ্যাঁ। তাহলে লিখতে পারি এইভাবে, কবরে ভূততি, তাই না? তাহলে কস 30 ডিগ্রি, ভূততি, ভূত মানে হচ্ছে ওডি, আর অতি মানে কত? 250। বা ওডি সমান সমান 250 ইন্টু কস 30, কস 30 মান কত? √3/2, তাই না? এটাকে আমরা লিখতে পারি 125√3। অনুরূপ ভাবে এইটাও কত হবে? 125√3 হবে। দুইটাই কিন্তু পরস্পর সমান হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখে ফেলতে পারি যে অতএব ডিবি সমান সমান 125√3। অতএব ও বি ইজ ইকুয়াল টু এটা যোগে এইটা, ও ডি প্লাস ডিবি ইজ ইকুয়াল টু কত হবে? 250√3। সো আমরা এখান থেকে এটা মান জেনে গেছি। এখন যদি আমাদেরকে ভেক্টর বের করতে বলা হয়, এখানে কি বলছে? সরণ ভেক্টর মান ও দিক, মান কিন্তু নির্ণয় করা শেষ, মান কিন্তু নির্ণয় করা শেষ, ঠিক আছে? আর যদি দিক নির্ণয় করতে বলে, তাহলে আমার দিকটা কোন দিকে, সে কোন দিকে মুখ করে আছে? এখন দেখো এদিকে ছিল, সে কি কাজ করছে? এইখানটাতে আসছে, ঠিক আছে? সে এইখানটাতে আছে, তার মানে সে কোন দিকে আছে? সে দক্ষিণ দিকে আছে। তাহলে উত্তরটা কি হবে? দিকটা কি হবে? দক্ষিণ। তাহলে উত্তরটা হইতেছে, দিকটা হচ্ছে দক্ষিণ। ওকে, তো আশা করি তোমরা এই ম্যাথটাও খুব সুন্দর মতো বুঝে ফেলছো। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাব। দেখো আমাদের পরবর্তী ম্যাথে কি বলা হয়েছে, যে দুটি কণা 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করলো। 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে? দেখো ভাইয়া, তোমার কি কি জানা আছে? তোমার হচ্ছে একটা ভেক্টর পি জানা আছে, আর একটা ভেক্টর কিউ জানা আছে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফাও জানা আছে। তাহলে আর কি লাগে তোমার? আর তো কিছুই লাগে না। আর সমান সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, টু পি কিউ ইন্টু কস কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 12 কে স্কোয়ার করলে কত হবে? 144। 20 কে স্কোয়ার করলে 400, ঠিক আছে? কস 120 ডিগ্রির মান কিন্তু -হাফ, ঠিক আছে? তাহলে এই যে 2 আর কিন্তু আমরা 120 ডিগ্রি কেটে দিতে পারি, তাও লিখি 2 ইন্টু 12 ইন্টু 20 ইন্টু -হাফ। ওকে, এটা √ওভার আকারে লিখে দিবা। তাহলে কত দাঁড়াচ্ছে? 400 and 144 ইজ ইকুয়াল টু 554। এখানে 2 2 কাটাকাটি, 20 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 240। ওকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? √ওভার 403। সো দ্য কারেক্ট আনসার ইজ √ওভার 304। ওকে, এখন কোশ্চেন হইতেছে যে একটা বিন্দু অতিক্রম করলো, 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো ভাই, তুমি যেটা বের করছো এখন, সেটা অ্যাকচুয়ালি কি ভ্যালু? সেটা হচ্ছে গিয়ে
এখন আমরা নেক্সট ম্যাথে সলভ করবো, অর্থাৎ 4 নাম্বার প্রবলেমটা। কি বলা হয়েছে, এখন আমরা নেক্সট প্রবলেমটা সলভ করব। 7 নাম্বার প্রবলেম। আমাদের এখানে বলা হয়েছে যে দুটি কণা 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করতেছে। দেখ, কোন একটা বিন্দু অতিক্রম করা মানে হলো এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। 120 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু বলছে, এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এটা কত 20 মিটার পার সেকেন্ড। এখন তোমার একটা প্রশ্ন, ভাইয়া দুটো তো আলাদা দিকে যাচ্ছে, তো আমি কেমনে তাদের মধ্যকার দূরত্ব বের করব? উত্তরটা হচ্ছে আপেক্ষিক বেগের মাধ্যমে। ওকে, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কনসেপ্ট কিন্তু আমরা শিখেছিলাম যে আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তুমি দেখবে যে আসলে মানে 12 মিটার পার সেকেন্ড যে আছে তার সাপেক্ষে 20 মিটার পার সেকেন্ড বেগটা আসলে কত। হ্যাঁ, যেমন আমার সাপেক্ষে সাদাবের বেগ যদি তুমি নির্ণয় করতে যাও, তাহলে সেটা কিভাবে বলবে? সেটাকে বলবা হচ্ছে সাদাবের বেগ মাইনাস রাফির বেগ, এরকম। হ্যাঁ, মানে হচ্ছে কি তোমার ভি, এটাকে যদি পি নাম দাও, এটাকে যদি কিউ নাম দাও, যে পি এর সাপেক্ষে কিউ এর বেগটা কত, যে ভি পি কিউ, তখন ফর্মুলাটা কি হবে? ভি কিউ মাইনাস ভিপি। এই হচ্ছে কি আমাদের ফর্মুলা। ওকে, এই হচ্ছে কি ভেক্টরের বেসিক কনসেপ্ট। তো এখানেও আমরা সেম কাজটাই করবো, যে পি কে কিন্তু নেগেটিভ করা হচ্ছে। হ্যাঁ, তো পি কে নেগেটিভ করা মানে কি? নেগেটিভ করা মানে হচ্ছে এই ভেক্টরটাকে আমরা উল্টাই দিব, এই ভেক্টরটাকে উল্টাই দিব। এই ভেক্টরকে উল্টাই দিলে কোন দিকে হবে? এই দিকে চলে যাবে। তখন আগে যে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি ছিল, এখন সেটা কি হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এখন এই হচ্ছে আমাদের মাইনাস পি ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমরা কি করবো? প্লাস করবো। তো দুটো ভেক্টরকে প্লাস করা মানেই কিন্তু লব্ধি নির্ণয় করা, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে মান কিন্তু চেঞ্জ হবে না, মান কিন্তু ওই যে 12 ছিল 12ই থাকবে। তাহলে যদি আমরা ভিপি কিউ লিখতে চাই, ভিপি কিউ ভেক্টর, তাহলে সেটা কত হবে বলো দেখি? সেটা হবে গিয়ে এই দুটো লব্ধি যেখানে, হ্যাঁ দুটো লব্ধি মাঝে কোন একটা জায়গায়, হ্যাঁ লব্ধি হচ্ছে তোমার আর। তাহলে ভিপি কিউ হচ্ছে আমাদের আর। কত হবে? রুট ওভার 20 কে স্কোয়ার করবা, 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 12 ইন্টু কস কত ডিগ্রি? কস হচ্ছে কি তোমার 60 ডিগ্রি। তাহলে 400 প্লাস 144 প্লাস, তো cos 60 ডিগ্রির মান কি? sin 30 ডিগ্রি। sin 30 এর মান কত? হাফ। তো এখানে আমরা কিন্তু চাইলে এটা কেটে দিতে পারি, cos 60 এবং 2 কেটে দিতে পারি। তাহলে 20 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 240। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো? যোগ করলে 0444440 8 214, 2 1 3, 3 এবং 7 হচ্ছে 3 এবং 4 হচ্ছে 7, রুট ওভার 384। তোমাকে কিছু রুট ওভার মুখস্থ রাখা লাগবে, যেমন হচ্ছে আমরা ধরো কিছুই পারি না, হ্যাঁ আস্তে আস্তে করে আগাই। 13 কে স্কোয়ার করলে কত হবে? 169। হ্যাঁ, 14 কে স্কোয়ার, তোমাকে 784 দিতে হবে। বুঝতে পারতেছো? বড় অ্যামাউন্ট। বড় অ্যামাউন্ট হচ্ছে 30 কে স্কোয়ার করলে 900 হয়ে যায়। হ্যাঁ, আবার 30 পর্যন্ত যাওয়া যাবে না, 30 যেতে কম নিতে হবে। যেমন 25 যদি আমরা নিই, 25 কে স্কোয়ার করলে কত হবে? 625। তোমার যাওয়া লাগবে কত? 784। সো 25 এর চেয়ে বেশি যেতে হবে। 26 নিয়ে যদি আমরা করি তাও হবে না, কারণ 26 এর সাথে 26 গুণ করলে 636, তার মানে লাস্ট ডিজিট 6 হওয়ার কথা। সো 26 দিয়েও মিলতেছে না। 27 দিয়ে যদি করি তাও মিলবে না, কারণ 27 ইন্টু 27 করলে 7 7 49, লাস্টে 9, কিন্তু 9 নাই। তাহলে 28 দিয়ে মিলতে পারে, কারণ 28 ইন্টু 28 করলে 8টা 64, 64 4, এই 4 আছে। সো আমার কমন সেন্স বলতেছে যে এটা 28। আমিও পারি না, আমি ওটা রুট ওভার পারি না, আমি কমন সেন্স অনুযায়ী এটা এখন গুণ করবো। 8 64 4 হাত থেকে 6, আর 2 16, 16 আর 6 কত? 22, ঠিক আছে। 2 16, 16 6 থেকে 1, 4 আর 5, 4 8 7। দেখছো আমার কমন সেন্স দিয়ে আমি উত্তর বের করে ফেললাম। এই উত্তরটা আসতেছে 28। এখন এটা হচ্ছে বেগ, ঠিক আছে। আমরা যে ভিপি কিউ বের করলাম, এটা কি? বেগ। এই বেগ দিয়ে তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে কি? দূরত্ব। তো দূরত্ব সূত্র কি? এস গুলো ভিটি, এস গুলো ভিটি, তো ভিটাই হচ্ছে পি কিউ, ভিটাই হচ্ছে পি কিউ এর মান। পি কিউ এর মানটা হচ্ছে 28 এবং কত সেকেন্ড? টি এর মান হচ্ছে 4 সেকেন্ড। সো 4 দিয়ে যদি গুণ করে 4টা করতে শুধু থেকে 3, 4 দুগুণ 8, 8 এবং 3 হচ্ছে 11। উত্তরটা কি হবে? 112 মিটার। ওকে, তো এর মাধ্যমে এই সুন্দর ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করব। 8 নম্বর প্রশ্নটা দেখো, সুন্দর একটা প্রশ্ন, যে একটি ভেক্টর বি যার মান 8 মিটার, তার মানে বি ভেক্টরের ভ্যালুটা নোন একটা ভ্যালু। ওকে, আমরা লিখে ফেলি যে বি ভেক্টর এর ভ্যালু, হ্যাঁ ভ্যালু বি ইজ ইকুয়াল টু 8, যা কি বলতেছে? যে বি ভেক্টরটা কি এ ভেক্টরের সাথে যোগ করা হলো, তার মানে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। ঠিক আছে, এখন এ ভেক্টর পরিচয় দেখি দেওয়া আছে কিনা। যেটি, যেটি বলতে এই ভেক্টর কথা বলা হচ্ছে, এক্স অক্ষ বরাবর অবস্থিত। হ্যাঁ, এই ভেক্টরটার পরিচয় দেওয়া আছে। এই ভেক্টর পরিচয়টা কি? এ ভেক্টর ইজ ইকুয়াল টু
এ ভেক্টর ইজ ইকুয়াল টু x অক্ষ বরাবর অবস্থিত হলো আমাদের একক ভেক্টরটা হচ্ছে i। এখন যেহেতু আমরা জানি না এই ভেক্টরের মান কত, সো মনে মনে তুমি মান যে কোনো একটা জিনিস ধরে নিতে পারো, তুমি কে ধরতে পারো, ঠিক আছে, বা তুমি চাইলে এও ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমরা জানি কোন একটা ভেক্টরের সামনে কি হয়, কোন একটা ভেক্টরের সামনে তার কোন একটা ভেক্টরের সামনে কি হয়, তার ভ্যালুটা বসাতে হয়, ঠিক আছে। সো এখানে এ হচ্ছে কি ভেক্টর আর এখানে এ হচ্ছে কি তার ভ্যালু। তারপর তোমার কাছে কি, উক্ত দুটি ভেক্টরের যোগফল y অক্ষ বরাবর অবস্থিত। তার মানে কি বি ভেক্টর আর এ ভেক্টরকে যদি তুমি যোগ করো, হ্যাঁ, তাহলে যে আনসারটা বের হবে সেটা y অক্ষ বরাবর অবস্থিত। y অক্ষ বরাবর হলে সেটা কি হয়, যে। এখন তার ভ্যালু কিন্তু তুমি জানো না, y অক্ষ বরাবর অবস্থিত, ওকে, বাট কত সেটা কিন্তু তুমি জানো না। তো এটার জন্য তুমি অন্য কিছু একটা ধরতে হবে। তো এখানে তুমি এবি ধরতে পারবা না, অন্য কিছু একটা তুমি ধরো কে ধরতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবং এর মান এ ভেক্টরের মানের দ্বিগুণ, এই যে পরিচয়টা দিয়ে দিছে, এখানে কি বলে দিছে, এই কে এর পরিচয়টা দিয়ে দিছে, এইটা এ দ্বিগুণ। সো তুমি চাইলে একটা কাজ করতে পারো, এখানে ডিরেক্টলি 2a লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তারপর কি বলছে, এ ভেক্টরের মানটা নির্ণয় করো, ঠিক আছে, মানে আমাদের সব বাংলা ভাষায় এ এর ভ্যালুটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল এগুলো কি আকারে আছে, এগুলো সব ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাই না। আচ্ছা, তাহলে আমরা যদি একটা একটা করে স্টেপ বাই স্টেপ আকার যদি আগাই, খেয়াল করে দেখো, এ ভেক্টরটা আমাদের জানা আছে, তাহলে এ ভেক্টরের জায়গায় আমরা কি লিখে দিতে পারি, এ ভেক্টরের জায়গায় এ আই লিখে দিতে পারি। আর বি ভেক্টরের জায়গায় আমরা কি লিখতে পারি, বি ভেক্টর তো পরিচয় আমাদের জানা নাই, তাই না, তাহলে বি ভেক্টর প্লাস এ আই ভেক্টর ইজ ইকুয়াল টু 2a জে ভেক্টর, তাই না। তোমার কিন্তু এখান থেকে আরামসে কিন্তু বি ভেক্টরটা বের হয়ে যায়, মানে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2aj ভেক্টর মাইনাস এ আই ভেক্টর। ক্লিয়ার, তোমার কিন্তু এ ভেক্টরটা জানা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি কাজ করতে পারো, ম্যাথটা কন্টিনিউ করতে পারো, কারণ যেহেতু তোমার বি ভেক্টর মান জানা আছে 8, হ্যাঁ, এখান থেকে আমরা বি ভেক্টর মানটা নিয়ে নেবো। তো দেখো, এই যে বি ভেক্টর তো যেহেতু বের করে ফেলছে, মান নির্ণয় করতে কোনো ব্যাপারই না, রুট ওভার আই এর সহগের স্কয়ার জে এর সহগের স্কয়ার, এটাই তো, তাই না। তাহলে আই এর সহগ হচ্ছে মাইনাস এ, তাহলে আমরা কি লিখবো, মাইনাস এ কে স্কয়ার করব প্লাস জে এর সহগের স্কয়ার, জে এর সহগ কত 2a, 2 এর স্কয়ার, এটা সমান সমান কি হবে, বি ভেক্টরটার মান। তো বি ভেক্টর মান তো আমরা জানি 8, এটা লিখে ফেলবো। এরপরে স্কয়ার করে দিলে a স্কয়ার প্লাস 4a স্কয়ার রুট ওভার যদি দেই 8 হবে, বা রুট ওভার 5a ইজ ইকুয়াল টু 8, অতএব a সমান সমান 8 ডিভাইড বাই রুট ওভার 5। ওকে, দেখছো কি সুন্দর একটা প্রশ্ন ছিল না। এরকম প্রশ্ন, ট্রিকি প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। নেক্সট কোশ্চেন 9 নাম্বার, এটাও একটা দারুণ একটা ট্রিকি কোশ্চেন, যে বি কে সি একটা ভেক্টর পরিচয় দিয়ে দিছে, এর সাথে সংযোগ করা হলে, দেখো ভাইয়া, দুইটা ভেক্টর সংযোগ করা মানেই লব্ধি নির্ণয় করা, যোগ করে ফেলা, ঠিক আছে। তারপরে বি একটা ভেক্টর, ওইটাকে তুমি কি করতেছো, সি এর সাথে সংযোগ করবা, সি এর পরিচয় জানা আছে, হ্যাঁ, সাথে সংযোগ করা হলে লব্ধি ভেক্টর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্রিয়া করে। ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে কি, অবশ্যই জে, তাই না, কিন্তু ভ্যালু তো আমরা জানি না, তো জানি না দেখে আমরা মনে মনে কে ধরবো, ঠিক আছে। এবং সি এর পরিচয় কিন্তু আমাদের জানা আছে, ওকে। এবং লব্ধি ভেক্টরের মান সি এর মানের সমান, এই দুটাকে আনসার যেটা বের হয়, এই দুটাকে যদি আমরা আনসার নির্ণয় করি, হ্যাঁ, যে লব্ধিটা বের হবে এটাই তো আমাদের লব্ধি, তাই না, লব্ধি ভেক্টরের মান, সেটা কিসের সমান, সেইটা লব্ধি ভেক্টরের মান সি ভেক্টরের মানের সমান। সো এখানে তুমি কে না ধরে ডিরেক্টলি সি ধরে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কে ধরবো না, আমরা চেষ্টা করবো যতটুকু কনসাইজ রাখা যায়, সিম্বল গুলা কম রাখা যায়, তাহলে এখানটাতে আমরা সি লিখে ফেলবো। ওকে, প্রশ্ন হচ্ছে বি ভেক্টরের মান কত। তো সি ভেক্টর আগে পরিচয়টা আমরা লিখে ফেলি, যে বি ভেক্টর এখানে থাকুক, বি ভেক্টর যদি এখানে থাকে, এই পাশ থেকে পাশে ডাইরেক্ট যদি নিয়ে যায়, তাহলে সি জে মাইনাস কত সি ভেক্টর আসতেছে, তাই না। আচ্ছা, তারপরে যে কাজটা করবা, বা বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি জে মাইনাস সি ভেক্টর পরিচয়টা বসা দাও 3i প্লাস 4j। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ভাইয়া, দাঁড়াচ্ছে হলো -3i প্লাস জে, যদি আমি রাখি কত হয় দেখো তো, সি -4 হয়, তাই না। এটা এবং এটা থেকে যদি আমরা জে কমন নিই, তাহলে c-4 হয়, তাহলে এখান থেকে বি ভেক্টরটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। খেয়াল করে দেখো, বি ভেক্টরটা আমাদের বের হয়ে যাচ্ছে, তাই না। এখন আমাদের হচ্ছে একটা আননোন ভ্যালু, সেটা হচ্ছে সি, সি মানটা আমাদের এখনো আননোন, এইটাই আগে বের করে নিব, ঠিক আছে। তো সি ভেক্টরটা আমরা আগে ভ্যালুটা বের করে নিব, যেটা কি খুবই সহজ, রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার, এটা তোমরা সবাই জানো 5 হয়, এইটাই কি করবো এখানে বসাই দিবে, -3i প্লাস জে ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 5, 5 - 4 যদি তুমি করো, তোমার আনসারটা কি হবে, -3i প্লাস জে, and that is our answer। এটাও দেখছো কি সুন্দর একটা ম্যাথ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পারে।
নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে টাইপ 1 ম্যাথ করলাম কতগুলো ম্যাথ করে ফেলছি, 9টা ম্যাথ করে ফেলছি, প্রত্যেকটা লব্ধি রিলেটেড ছিল। ঠিক আছে, এখন হচ্ছে নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ম্যাথের মধ্যে সবার প্রথমে তোমাদেরকে একটা বেসিকগুলো জানা থাকা প্রয়োজন। যে বেসিকগুলোর মধ্যে আছে গিয়ে তোমার কি, যদি এই পার থেকে ওই পারে যেতে চায় তাহলে সর্বনিম্ন যে সময়, যে সময়ের ফর্মুলাটা মুখস্থ রাখবা। সর্বনিম্ন সময়ের ফর্মুলা হচ্ছে টি মিনিমাম সমান সমান ডি ডিভাইডেড বাই ভি। হ্যাঁ, আর সর্বনিম্ন দূরত্ব যদি স্যার বের করতে বলে তখন ফর্মুলাটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সেন আলফা। হ্যাঁ, টাইম রিলেটেড ফর্মুলা এইটাই। আর হচ্ছে গিয়ে তোমার আর তেমন কিছু নাই, বাকিগুলো হচ্ছে সব লব্ধি রিলেটেড, বাকিগুলো আগের কনসেপ্ট দিয়ে সলভ করে ফেলতে পারবা। চলো আমরা দেখি, 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর সমকোণে দৌড়াতে থাকলো। তো আগে আমরা সিনারিটা তোমাদেরকে বুঝতে হবে। যে ধরো এই হচ্ছে একটা নৌকা, নদী, কি বলছে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদী। সো তুমি নদীর কি জানো, বেগ জানো, ইউ সমান সমান জানো 4 মিটার পার সেকেন্ড। মানে এটাকে শুধু এইদিকে না, এটা কিন্তু এইদিকে, হ্যাঁ, ইউ সমান সমান 4 মিটার পার সেকেন্ড। তারপর বলা হচ্ছে নদীর একবারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে। তার মানে ধরে নাও পুলিশের বোটটা এখানে হচ্ছে পুলিশের বোট, ঠিক আছে, আর চোরটা হইতেছে এইদিকে, চোরটা হলো এইদিকে, চোর কি বলছে, এখানে হলো চোর আর এখানে হলো বোট। আরে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে নদীর স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকে। তার মানে কিন্তু এইটা, তার মানে সে নদীর পার বরাবর সমবেগে দৌড়াইতেছে। দেখো সে এই বরাবর দৌড়াইতেছে, তার একটা বেগ ভি আছে। তো সেই ভি এর ভ্যালুটা কিন্তু দিছে, সেই ভি এর ভ্যালুটা দেয় নাই। চোরের বেগটা আমরা জানি না, সমবেগে দৌড়াতে থাকবো। সো ভি, এটাকে যদি আমরা ভি ধরি, ভি এর ভ্যালুটা আননোন। তো বোটের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যে বোটটা আছে তার বেগ কিন্তু আমাদের জানা আছে, সেটা কত 5 মিটার পার সেকেন্ড। এই বোটটা যে দৌড়াচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা ভি অফ বোট লিখতে পারি। হ্যাঁ, এটা কত 5 মিটার পার সেকেন্ড। তো প্রশ্ন হইতেছে বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যায় তাহলে, এবং পুলিশের বোট চোরকে ধরে ফেললে চোরের বেগ কত। খেয়াল করে দেখো, বোটটা যে এদিকে যাচ্ছে সে কিন্তু একটা ফেভার পাচ্ছে। ফেভারটা কি, সে নিজে তো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছেই, সে কিন্তু আবার স্রোতেরও কিন্তু একটা উপাংশ, স্রোতেও কিন্তু সে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে স্রোত ওকে এই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে ঠেলতেছে, আবার সে নিজেও 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তবে সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, নেক্সটে আমরা খুব সুন্দর একটা ম্যাথ শিখবো, সেটা হচ্ছে নদী নৌকা রিলেটেড। দেখো ভাইয়া, নদী নৌকার মধ্যে তোমার সর্বপ্রথম যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে লব্ধির কনসেপ্ট। লব্ধির কনসেপ্ট গুলো আসলে নদীর যে পার বরাবর যে দৌড়ায়, তারপর স্রোত যায়, এই জিনিসগুলোই। ঠিক আছে, তো রিয়েল লাইফ সিনারিটা কল্পনা করতে পারলে একটা সহজ হয়ে যাবে। যেমন ধরো এই বরাবর একটা স্রোত বইতেছে, এখানে স্রোত বচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা পার, এই বরাবর একটা পার। এই পারে দেখো 4 মিটার পার সেকেন্ড বেগে কি হচ্ছে, স্রোত যাচ্ছে। তার মানে ইউ ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। এখন পরবর্তী লাইনে কি বলছে, নদীর এক পারে দাঁড়ানো একজন চোর, ধরে নাও এখানে একটা চোর দাঁড়ায় আছে, হ্যাঁ, একটা চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট আসতে দেখতেছে, তার মানে এইদিকে একটা বোট আছে, হ্যাঁ, নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো, সে এই বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। তো তার বেগটা আমরা জানি না, এটাকে আমরা মনে মনে ভি ধরে নিলাম। বোটের বেগটা কিন্তু দিয়ে দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। তার মানে কি, এই যে এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তার মানে এটা হচ্ছে ভিবি মানে কি, বোটের বেগ। তো এটা চলছে 60 ডিগ্রি এবং তার ভ্যালুটা দিয়ে দিচ্ছে 5। ওকে, তারপর কি বলা হয়েছে, যে পুলিশের বোট চোরকে ধরে ফেললে চোরের বেগটা কত হবে। তুমি রিভার্স কাজও করতে পারো, তুমি চাইলে হচ্ছে ভি চোরের জন্য তুমি চাইলে ভি সি লিখতে পারো, আর এটাকে তুমি চাইলে ভি নাম রাখতে পারো। নর্মালি আমরা ম্যাথ গুলাতে স্রোতটাকে আমরা ইউ ধরে থাকি আর বোর্ডটাকে আমরা ভি ধরে থাকি। তো নর্মালিটির সাথে মিলানোর জন্য আমি এই কাজটা করছি, চোরেরটাকে আমি ভিসি লিখলাম। বা তুমি থিফ যদি ইংরেজি লিখো তাহলে ভি থিফ টি লিখতে পারো, ভিটি। তো ফার্স্ট অফ অল এই ভিটা সে কতটুকু ফেভার পাবে, সে একে তো সে বাম থেকে ডানে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু পুরো স্রোতের পুরোটাই তুমি সেই হেল্প পাচ্ছে। আবার সে নিজে যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সেটার একটা উপাংশ কিন্তু নিজে পাবে। তো এই পাশ থেকে এই পাশে যাইতে ওকে হেল্প করতেছে কজ।
কিন্তু এই পাশ থেকে এই পাশে যদি আসে তাহলে তখন তাকে হেল্প করবে সাইন। এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? সে যখন বাম থেকে ডানে যাচ্ছে তখন তখন হেল্প করতেছে কে? কস। আর যখন এই বরাবর আসতেছে তখন তাকে হেল্প করতেছে সাইন। খেয়াল করে দেখো, চোর যেহেতু এদিকে যাচ্ছে, হ্যাঁ, তো ও যদি পুলিশের যদি এই বরাবর বেগ কম হয় ও তো চোরকে ধরতে পারবে না, তাই না? তার মানে ও তো এই যে আমাদের বোটটা কিন্তু চলতেছে, হ্যাঁ, তো সে কিন্তু এই বরাবর কাজে লাগতেছে, এই বরাবর কাজে লাগতেছে, কিন্তু চোরকে ধরতে কোন উপাংশটা কাজে লাগবে সেটা হচ্ছে এই বরাবর উপাংশ। ক্লিয়ার? কারণ চোর এই দিকে দৌড়াচ্ছে, তাহলে বোটের উপাংশ নিতে হবে এই বরাবর। চোর যদি এই দিকে দৌড়াইতো তাহলে আমাকে উপাংশ নিতে হতো এই বরাবর। ক্লিয়ার? মানে বেগের ডিরেকশন সেম না থাকলে তো ধরতে পারবে না। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? ডানের দিকে উপাংশগুলো নিতে হবে বোটের। তো বোটের ডানের দিকে উপাংশ কি আছে? বোটের জন্য লব্ধি বেগ, বোটের জন্য লব্ধি বেগটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। সেটা আসলে কি, যে বাম থেকে সে যখন ডানে যাচ্ছে তখন ইউ পুরাটা কাজে লাগতেছে, কারণ ইউটা কি ডানের দিকে বইতেছে, হ্যাঁ। আর আর হচ্ছে এই যে ভিটা আছে এটার কোন উপাংশ কাজে লাগবে? কস, সাইন না, কিন্তু সাইন তো এই বরাবর ওকে পৌঁছাই দিবে, হ্যাঁ। আর চোরকে ধরার জন্য আমাদের লাগবে এই বরাবর, যেহেতু দুইজনের বেগটা সেম ধরে ম্যাথ করতে হবে। তাহলে কি হবে? ভি কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। ইউর ভ্যালুটা আমাদের জানা আছে 4, তো এখানটাতে ইউর ভ্যালুটা 4 বসিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে। এবং ভি এর ভ্যালুটা আমাদের জানা আছে 5, সো এখানে 5 বসিয়ে দিলেও ভালো হয়। তাহলে আমরা কি লিখতে পারি? 4 প্লাস 5 ইন্টু cos 60 ডিগ্রির মান কত? sin 30 মানে হাফ, তার মানে 4 প্লাস 2.5 ইজ ইকুয়াল টু কত? 6.5, ঠিক আছে। তো 6.5 মিটার পার সেকেন্ড নিয়ে যদি সে যায় তাহলে কি করতে পারবে? ওকে ধরতে পারবে। তো আগেই বলছি যে দুইজনের বেগটা কি হইতে হবে? সমান হইতে হবে, সমান হইলেই তো পুলিশটা চোরকে ধরতে পারবে। তার মানে যদি এত বেগে পুলিশ যায় তাহলে সে চোরকে ধরতে পারবে, তার মানে চোরের বেগ এইটা। ক্লিয়ার? সো চোরের বেগটা কি হবে? ভি থিফ ইজ ইকুয়াল টু 6.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আশা করি তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট হচ্ছে টাইপ 3, সেটা হলো ডট গুণফল এবং সমতল। তো সমতল হওয়ার একটা কন্ডিশন আছে, যে ধরো তোমাকে তিনটা ভেক্টর দিয়ে দিবে a ডট b ক্রস c, এইটা যদি তুমি নির্ণয় করতে পারো এবং তার ভ্যালু যদি 0 হয়, সেইটাই হচ্ছে গিয়ে আমাদের সমতল বোঝাবে। ওকে, তো চলো আমরা সলভ করি যে এটা কোথায় আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 2022 সালে, অর্থাৎ একবারে লেটেস্ট একটা কোয়েশ্চেন, যে যদি ভেক্টর a ইজ ইকুয়াল টু আলফা i প্লাস 2j প্লাস বিটাকে ভেক্টর b ইজ ইকুয়াল টু i প্লাস j এবং c ইকুয়াল টু j প্লাস k এর সাথে সমান কোণ থিটা উৎপন্ন করে এবং b ও c এর সাথে একই সমতলে থাকে, তাহলে আলফা এবং বিটার মান কত? ম্যাথটা কিন্তু এত বেশি একটা ছোট না, হ্যাঁ, আবার খুব কঠিন নয়, সহজ আছে। আমাদের জাস্ট স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো প্রথম স্টেপটা কি তোমার? প্রথম স্টেপটা হচ্ছে এই যে এ আছে আর এই যে বি আছে আর এই যে সি আছে, এদের মধ্যে রিলেশনটা আগে তোমার জানা, ঠিক আছে। এটার মধ্যে রিলেশনটা আগে জানতে হবে। এখানে বলেই দিছে যে এ বি এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, এ সি এর সাথে সেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই যে বলছে সমান কোণ থিটা উৎপন্ন করে, তার মানে এর সাথে বি এর অ্যাঙ্গেল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাঙ্গেল অফ মানে থিটা অফ, আমরা এইভাবে বলতে পারি যে অ্যাঙ্গেলের নির্ণয় তোমরা ফর্মুলা জানো, থিটা অফ এ এর সাথে বি এর অ্যাঙ্গেল, হ্যাঁ। ফর্মুলা কি? উপরে হয় ডট গুণফল, নিচে হয় তাদের মান। এখন বলতে পারো ভাই এটা আপনি কই থেকে পাইছেন? দেখো এ ডট বি সমান সমান কি ছিল? এ বি কস থিটা। তাহলে এখান থেকে থিটা আমরা বলতে পারি যে কস ইনভার্স, উপরে হবে কি দুইটা ভেক্টর ডট গুণফল আর নিচে হবে তাদের মান। তাহলে এখানে আমরা সেম কাজটাই করব, উপরে হবে দুইটা ভেক্টর কি ডট গুণফল, হ্যাঁ। তাহলে দুইটা ভেক্টর কি? এ এবং বি, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই কি হবে? এ বি। তো এ ডট বি যদি আমরা করি, এ ডট বি যদি আমরা করি, কত হয়? এখানে আলফা আর এখানে হচ্ছে 1, আলফা এখানে 2 আর এখানে 2, তারপর 2 এখানে কোনো কে টার্মই নাই, সেটা বাদ, ডিভাইডেড বাই কত হবে? এ বি। এ বি মানে আমি পরে বসাবো, অ্যাকচুয়ালি কাটাকাটি যায় এর জন্য। তারপর থিটা অফ কি হবে? এ সি। এটা বলে দিচ্ছে যে এ বি এর সাথে এবং এ সি এর সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ বি নিয়ে একবার করবা, এ সি নিয়ে একবার করবা, ঠিক আছে। তাহলে থিটা অফ এ সি সমান কি হবে? আগের মতো এ ডট সি, নিচে কি হবে? এ সি। এ ডট সি এর ভ্যালু হচ্ছে এটার সাথে এটা ডট গুণফল করো, এখানে আই আছে এখানে আই নাই, সো জে নিয়ে কাজ করবো। এখানে 1 এখানে 2 আর এখানে হচ্ছে বিটা আর এখানে 1, তার মানে 2 প্লাস বিটা, নিচে কি হবে? এ সি। তোমরা তো বইলেই দিতে দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান, থিটা অফ এ বি এবং থিটা অফ বিসি এসি সমান। তার প্রশ্ন মতে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে থিটা অফ এ বি ইজ ইকুয়াল টু কত? থিটা অফ এসি। তার মানে এইটা এটা পরস্পর সমান। তাহলে এইভাবে লিখতে পারি আলফা প্লাস 2 ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু 2 প্লাস বিটা এসি। আমি ইচ্ছা করে এই জন্য
মানগুলো নির্ণয় করি না, কারণ কাটাকাটি যাবে, বোঝা যাচ্ছিল। এখন বি এর ভ্যালু তো তোমার এখন তো বের করা লাগবে, তাই না? তাহলে বি এর ভ্যালু বের করতে কঠিন কিছুই না। বি মানে কত? রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে √2। আবার সি এর ভ্যালু তো সেম, ভালো মতো খেয়াল করে দেখো। এটাও কত? ওই যে জে প্লাস কে, রুট ওভার করলে 1 + 1 √2। তাহলে এটা কেটে দিলে, আবার এটাও যদি কেটে দিই, তাহলে আলফা এবং বিটা পরস্পর সমান, এটা প্রমাণিত হইলো। এত কষ্ট করে আমরা কি প্রমাণ করলাম? আলফা ইজ হলো বিটা। আচ্ছা, ভালো কথা, প্রমাণ হইলো। এই যে বলছে আলফা এবং বিটার মান নির্ণয় করো, আমরা তো আলফা এবং বিটা পরিচয় বের করে ফেলছি যে তারা দুটো পরস্পর সমান। তো একটা বের করতে পারলে ম্যাথ শেষ। ওটা আমরা বের করবো সমতল কনসেপ্টটা দিয়ে। তো সমতলের জন্য আমরা কি জানি? আমরা জানি যে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু কত? 0। তো তোমাকে আগে বি ক্রস সিটা আগে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আগে চলো বি ক্রস সি নির্ণয় করি। বি ক্রস সি ইজ ইকুয়াল টু, ফার্স্টে আই দিবা, তারপর জি দিবা, তারপর কে দিবা। তো বি ক্রস সি মানে 1 1 0, সি এর জন্য কি হবে? 0 1 1, ঠিক আছে? যদি আমরা গুণ করে ফেলি, আই থাকবে 1 - 0, মাইনাস জে যদি দেই 1 - 0, প্লাস কে যদি দেই, এখানে যদি কে দেই 1 - 0, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু 1 - 0 আসতেছে। খেয়াল করো, আই দিলে 1 - 0, মাইনাস জে দিলে 1 - 0, প্লাস কেউ যদি দেই 1 - 0 আসতেছে। তার মানে আই মাইনাস জে, খেয়াল করো, আই মাইনাস জে প্লাস কে আমার এরকম আসতেছে। ওকে, এখন এটাকে কি করতে হবে? এ এর সাথে ডট গুণফল করতে হবে। তাহলে এ ডট বি ক্রস সি ইকুয়াল যেহেতু 0, হ্যাঁ, তাহলে এর ভ্যালুটা কত? এ এ হলো আলফা আই আছে, আর এখানে হচ্ছে আই এর সাথে 1, তাহলে আলফার সাথে 1 গুণ করলে আলফা হয়, ঠিক আছে? তারপর বি ক্রস সি এর মধ্যে মাইনাস জে আছে, আর এখানে +2, তাহলে কত হবে? -2 হবে, ঠিক আছে? তারপর এখানে প্লাস কে, আর এখানে কত? প্লাস বিটা, তার মানে কত হবে? ডট গুণফল করলে প্লাস বিটা হবে। ওকে, প্লাস বিটা। ওকে, এখান থেকে কি বের হচ্ছে? এখান থেকে বের হচ্ছে বিটার ভ্যালুটা 0। ঠান্ডা মাথায় দেখো, আমি যে ডট গুণফলটা করলাম আলফার সাথে আই এর যখন গুণ করছি, তখন আমাদের কি আসছে? তখন আমাদের আসছে গিয়ে শুধু আলফা। তারপরে +2 এর সাথে যখন মাইনাস জে গুণ করছি, তখন -2। আচ্ছা, এটা তো আলফা আলফা, আমি কি লিখলাম? এটা তো আলফা, হ্যাঁ। তাহলে এখন এই দুটো যেহেতু পরস্পর সমান, আলফা এবং বিটা পরস্পর সমান, তাহলে আলফা -2 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আলফা আলফা কত? 2 আলফা, তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু 2, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1। আলফা মান যেহেতু 1, সো বিটার মান কত হবে? 1, এন্ড দ্যাট ইজ আওয়ার রাইট আনসার। আশা করি এই ম্যাথটাও খুব সুন্দর মতো বুঝে ফেলছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা লেটেস্ট কোশ্চেন। এখন আমরা চলে যাচ্ছি টাইপ 4, অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস। আমাদের সর্বশেষ টাইপ। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। গ্রেডিয়েন্ট হচ্ছে যে ন্যাবলার সাথে তুমি যে কোনো একটা স্কেলার ফাংশনকে গুণ করে দিবা, আউটপুটে একটা ভেক্টর ফাংশন পাবা, ওটাই আমাদের কি? গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স হচ্ছে ডট গুণফল করে ন্যাবলার সাথে ফাই এর ডট গুণফল, আর হচ্ছে কার্ল হচ্ছে ন্যাবলার সাথে ফাই এর ক্রস গুণফল। তো চলো আমরা ম্যাথ করি। যদি এফ এটা একটা ভেক্টর, হ্যাঁ, এফ একটা ভেক্টর, তারপরে এখানে আছে আই দিয়েছে, জে দিয়েছে, কে দিয়েছে, ভেক্টরটি একটি সংরক্ষণশীল বল ক্ষেত্র হয়, তাহলে C1 C2 C3 ধ্রুবকগুলির মান বের করো। ডিউ 2023-24, অর্থাৎ এটা আরো সুপার লেটেস্ট কোশ্চেন। তো ফার্স্ট অফ অল তোমাকে আগে জানতে হবে সংরক্ষণশীল বল কাকে বলে। সংরক্ষণশীল বল হচ্ছে তুমি যে বলকে কার্ল নির্ণয় করলে 0 হয়, সেটা সংরক্ষণশীল বল। যদি তুমি ভেক্টর ক্যালকুলাস ফরম্যাটে সংজ্ঞাটা দাও, তার মানে ন্যাবলা ক্রস এফ ইজ ইকুয়াল টু 0 হলে সেইটাই সংরক্ষণশীল বল। তো এখন আমরা চলো নির্ণয় করে ফেলি। তো ন্যাবলা মানে কি? ডেল এক্স আই, ঠিক আছে, প্লাস ডেল ওয়াই জে, প্লাস ডেল জেড কে, এটা হচ্ছে আমাদের ন্যাবলা। এটার সাথে কি করবা? এই যে পুরো যে এফ টার্মটা আছে, এটাকে কি করবা? ক্রস গুণফল, ঠিক আছে? তো চলো ক্রস গুণফলটা শুরু করে দিই। ক্রস গুণফলের কনসেপ্টটা কি? প্রথমে আই লিখতে হয়, তারপরে জে লিখতে হয়, তারপরে কে লিখতে হয়। তো আই এর নিচে কি হবে? ডেল এক্স, এখানে হবে ডেল ওয়াই, এখানে কি হবে? ডেল জেড। এখানে আই এর সহগটা হচ্ছে 4y মাইনাস C1z, এখানে জে এর সহগটা হচ্ছে মাইনাস সহ কিন্তু, হ্যাঁ, মাইনাস সহ যদি আমরা দেই 5z, হ্যাঁ, প্লাস C2x, এখানে কে এর সহগটা কত? C3y মাইনাস 3x। ওকে, আচ্ছা, এখন এই দুইটাকে আমরা কি করব? এখানে যেহেতু অনেকগুলো দাগ হয়ে গেছে, দাগটা আপাতত সরাই ফেলি, পরে একবারে দাগ দিয়ে দিব না, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি করব? ফার্স্ট অফ অল আগে আই লিখবো, হ্যাঁ, আই লিখলে কোনাগুনি যদি গুণ করি, ডেল ওয়াই, এইটা। এখন ভালো হয় কি, যেহেতু ডিউর জন্য অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, সো তুমি কি এখন বাচ্চাদের মতো বারবার ডেল ওয়াই লিখবা না, তুমি ডাইরেক্ট গুণ করে দিবা। এটার সাথে এটা ডাইরেক্ট গুণ করলে কত হয় দেখো তো? ডেল ওয়াই C3y, তাহলে C3 থাকবে, এখানে ওয়াই আর এখানে এক্স। ওয়াই এর সাথে তোমার এক্স এর তো কোনো ডিফারেন্সিয়েশন হয় না, 0 হয় আর কি, হ্যাঁ। তাহলে এই পার্টটুকু ডিফারেন্সিয়েট করলে 0 হয়, এখানে তোমার C3 থেকে গেল। ওকে, আচ্ছা, এটার সাথে এটা গুণফল,
তারপর আমরা কি করি থেকে মাইনাস দিই এইটার সাথে এটার গুণফল, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এইটার সাথে এটার গুণফল করব। এখন এইটার সাথে এটা গুণফল করলে ডেল ডেল জেড, তো তুমি জেড এর অংশটুকু শুধুমাত্র নিবে, ঠিক আছে। তাহলে -5 হয়, তাহলে -5 হয়, এই পুরাটা কি হবে গুণাকারে থাকবে আই এর সাথে। এরপরে তোমার কাজ হলো মাইনাস জে নিয়ে ম্যাথটা করা। মাইনাস জে মানে কি, এটা বন্ধ এটা বন্ধ, তাহলে ডেল ডেল এক্স এর সাথে এটা গুণ হবে, এক্স এর সাথে এটা গুণ করলে c3y বাদ, তাহলে -3 পরে থাকে, হ্যাঁ -3। এরপর এটার সাথে এটা গুণ করা, জেড এর সাথে করলে 4y বাদ -c1 থাকে। এখন আমাদের সূত্রের একটা মাইনাস, আবার এখানে মাইনাস, মাইনাস প্লাস, ঠিক আছে। তাহলে কত হবে প্লাস c1। তারপরে ডেল ডেল জেড দিয়ে যদি আমরা করি, ডেল ডেল জেড দিয়ে যদি আমরা করি, হ্যাঁ তুমি চাইলে এটাকে ডাইরেক্ট লিখে ফেলতে পারতা, হ্যাঁ যে +5 চাইলে তুমি লিখে ফেলতে পারতা, হ্যাঁ আমি ভেঙে লিখছি +5, দ্যাটস ইট। তো ডেল ডেল জেড এর সাথে যখন করবা এক্স এর সাথে এটা যদি গুণ করো -c2 হবে, এখানে কত হবে -c2। তারপরে মাইনাস শুরুতে একটা মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 4 হয়, শুধুমাত্র 4 হয়, তাহলে মাইনাস কত হবে 4y, ওকে, ইজ ইকুয়াল টু 0। এখন যেহেতু বলেই দিছে এটা একটা সংরক্ষণশীল বল, তাহলে এই যে কালটা 0, তা কাল 0 মানে কি প্রত্যেকটা টার্ম 0। আমি যদি সুন্দর করে লিখি যে c3 + 5 * i, তারপরে এখানে আমাদের কি থাকতেছে প্লাস প্লাস, মানে মাইনাস আমি ভিতর ঢুকে দিচ্ছি, তাহলে কি হবে 3টা প্লাস হয়ে যাবে, c1টা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। যে আকারে যদি রাখি, 3 - c1, আর প্লাস এখানে ডেল ডেল জেডটা আমি কেন লিখছি, এটা তো শুধুমাত্র কে ভেক্টর হবে, এটা তো কে ভেক্টর হবে, ওকে। কে ভেক্টর লিখলে -c2 মাইনাস আমাদের ওয়াই কিন্তু ডিফারেন্সিয়েট করে ফেলছিলাম, এই ওয়াই তো হবে না, 4 হবে, ওকে। আচ্ছা, তারপর তোমার কাজ কি, জাস্ট হচ্ছে ভ্যালুগুলা হচ্ছে 0 0 বসাই দাও, এটার মান 0, তাহলে c3 + 5 = 0, অতএব c3 = -5। আবার এখান থেকে যদি আমরা লিখি 3 - c1 = 0, অতএব c1 = 3, c1 = 3। আর এখানটা থেকে লিখতে পারি c2 = -4, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আনসার। এর মাধ্যমে ভেক্টর ক্যালকুলাসের ম্যাথও শেষ এবং আমার ক্লাসও শেষ। তো তোমরা আশা করি ভেক্টর চ্যাপ্টারটা খুব সুন্দর মতো বুঝে ফেলছো। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবা। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ফাটিয়ে ফেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা এবং ডিউরে একটা সিট তুমি দখল করে নাও। আসসালামু আলাইকুম।